हाय फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल मैथ इजी फाइट। तो আমাদের আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2021 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্ট 2। ওকে, পার্ট 1 এর ভিডিওটি তোমরা দেখে নিও। ওকে, আর এই পার্ট 2 শেষ হয়ে গেলে আমরা কি করে নিয়ে আসব 18, 19 এবং 2021 যে পরপর 3 বছর এসেছিল এখানে অ্যারিথমেটিক এবং অর্থাৎ ম্যাথের 25টি কোশ্চেনের ট্রেন্ড অ্যানালাইসিস করব। ওকে, সেই ভিডিওটি তোমরা খুব শীঘ্রই চলে আসবে, তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো প্রথম অঙ্কটি কি। প্রথম অঙ্কটিতে কি বলেছে দেখো, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য কত দামে কিনতে পারে? 8 দামে কিনতে পারে। ওকে, আচ্ছা তাহলে মাথা পিছু কত টাকা করে পড়বে বলো তো? R/M। আর যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। আচ্ছা, যদি আর 4 জন চলে যায় তাহলে মাথা পিছু কত দিতে হচ্ছে ওই দ্রব্যটি কিনতে? R/M-4। তার মানে এখন যেহেতু লোক সংখ্যা কম, একই দামের জিনিসটি কিনতে এখন লোক সংখ্যা কিন্তু কম, তার মানে মাথা পিছু শেয়ারটা বেশি পড়বে, তাই না? তো আর আগে কত কম পড়তো, তো কতটা বেশি পড়ছে দেখি। R/M-4 মাইনাস R/M, ঠিক আছে। এটাকে তোমরা বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে এখানে? RM হয়ে গেল, M কমন থাকলে এখানে হচ্ছে RM প্লাস 4R, রাইট? RM কেটে যাও, তাহলে কত পড়ে থাকছে? 4R/M স্কোয়ার মাইনাস 4M। দেখো অপশনে কোনটি আছে? M স্কোয়ার 4R/M স্কোয়ার/4M, দেখো অপশন বি। ওকে, তো খুব ইজি একটি অঙ্ক, কোনো কথাই নেই, বাস ক্যালকুলেশনের কারণে একটু কমপ্লেক্স মনে হতে পারে, ঠিক আছে। তাছাড়া খুবই ইজি লেভেলের একটি অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটিতে কি বলেছে, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের থেকে কত বেশি হবে? 5 বেশি হবে। যদি হলঘরের ক্ষেত্রফল, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে কত হতে হবে? 84 হতে হবে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এখানে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এতে তো গুণ করে দেখো 12 আর 7 কত হচ্ছে? 84 হচ্ছে। আর কাউকে গুণ করলে কি 84 হবে? হতে পারে 14 আর 6 গুণ করলে 84 হবে। বাকি দুটো 11 আর 6 66, 13 আর 8 গুণ করলেও কিন্তু 84 হচ্ছে না। তার মানে আমার অপশন 1 আর অপশন 2 এর মধ্যে কোনটি হবে এবার বলো? দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে ডিফারেন্স কত হতে হবে? 5 মিটারের হতে হবে। 14 আর 6 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 5-এর না, 12 আর 7 এর মধ্যে ডিফারেন্স 5-এর। তো সিম্পলি এইভাবে আমরা অঙ্কটি করে নিতে পারি। দেখো এটা খুবই সাধারণ একটি অঙ্ক, মিছিমিছি এই ধরনের অঙ্ক কোনো বড় সড়ো ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করতে যাব না, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু অঙ্ক অবজার্ভ করতে হবে এবং অঙ্কটাকে আইডেন্টিফাই করতে হবে যে অঙ্কটা কী ধরনের। ওকে, চলো তাহলে পরের অঙ্কটা দেখা যাক। তো আমাদের অ্যান্সার এটিতে কোনটি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন ডি। তো দেখো কোশ্চেন 3-তে কী বলেছে, 3টি সংখ্যার গড় কত? 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তো এই ধরনের অঙ্ক যদি আমরা একদম ইকুয়েশন বিল্ড করে যদি করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো দেখো আমরা খুব সহজেই এবং সিম্পল ট্রিকের মাধ্যমে কিভাবে এটাকে সলভ করতে পারি। আচ্ছা বলছে প্রথম সংখ্যাটি আমি 100 ধরে নিচ্ছি, তার মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি বলছে দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি 50 হয়, 50-এর দ্বিগুণ কত? 50-এর দ্বিগুণ হচ্ছে 100, তাহলে দ্বিগুণের থেকে 10 বেশি প্রথম সংখ্যাটি, তার মানে এটা কত হয়ে যাবে? 110 হয়ে যাবে। ওকে, এবার তারপর বলছে দ্বিতীয় সংখ্যাটি, এই দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তৃতীয় সংখ্যা যদি 20 হয়, 20-র 3 গুণ 60, 60-এর থেকে 10 কম মানে 50। দেখো হয়ে গেল, তার মানে 3টি সংখ্যার আমরা অনুপাত পেয়ে গেলাম। এবার বলেছে 3টি সংখ্যার গড় 80, তাহলে সমষ্টি কত? সমষ্টি 3টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে 240। আর এখানে অনুপাতের আমরা আকারে পেয়ে গেলাম, এটা যোগ করলে কত হচ্ছে? 180। 180-তে ছোট সংখ্যাটি কত? 20, তাহলে 240-এ ছোট সংখ্যাটি কত হয়ে যাবে? দেখলে কিভাবে খুব সহজেই সিম্পল হয়ে গেল অঙ্কটি। 3 6 18, 4 6 24, তার মানে 80/3। 80/3-কে যদি আমরা করি 26.66 আকারে আসতে থাকবে, পূর্ণবণিকের আকারে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? এটা এক্সাক্ট অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি না, তো নিয়ার বাই অ্যান্সার আমরা হয়ে গেল, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পেয়ে গেলাম। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ওকে ফ্রেন্ডস, তো দেখো এই জন্য আমাদের অঙ্কের মেথড কিন্তু খুব
বেশি কেয়ারফুলি চুজ করতে হবে, ঠিক আছে। এই অঙ্কটিকে যদি আমি ইকুয়েশন বিল্ড করে করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে, আমরা 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডসের মধ্যে অঙ্কটা কিন্তু করতে পারবো না। ওকে ফ্রেন্ডস, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করা যায়। আচ্ছা, টাইম হচ্ছে প্রথমে 100 ইউনিট ছিল, এখন হ্রাস করে 80 করা হয়েছে, তবে ট্রেনের গতিবেগের কত শতাংশ বৃদ্ধি হবে? আচ্ছা বলো তো, টাইমের সঙ্গে গতিবেগের সম্পর্কটা কী? এটা যদি টাইমের অনুপাত হয়, আগের টাইম 100 ইউনিট লাগলে এখন 20% হ্রাস করেছে, মানে 80 ইউনিট লাগে। আর টাইমের সঙ্গে গতিবেগের সম্পর্কটা কি? টাইম বেশি লাগলে, মানে গতিবেগ যদি বেশি হয় তাহলে সময় কম লাগে, মানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে ভেলোসিটির অনুপাতটা কীরকম হয়ে যাবে? 80:100। তার মানে যদি আমার টাইম 100 থেকে 80 ইউনিট হয় তাহলে গতিবেগ তাহলে কী হবে? আগে যদি 80 থাকতো তাহলে এখন গতিবেগ আমাকে কি বাড়াতে হবে। তার মানে আমার গতিবেগ কত? 80 থেকে 100 করতে হবে, ঠিক আছে। এটা পূর্বের সময়, তো এটা পূর্বের গতিবেগ। ওকে, তো এখন আমাকে স্পিড কত বাড়াতে হচ্ছে? 80 থেকে 100 করতে হচ্ছে, মানে হচ্ছে 80-তে 20 বাড়াতে হচ্ছে। 80-তে 20 কথার অর্থ কি? 1/4। তো 1/4 কত পার্সেন্টের ইকুইভ্যালেন্ট? 25%-এর ইকুইভ্যালেন্ট। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখো। তো অঙ্কটা কি? এই অঙ্ক, এটাকে যদি আমরা বলি যে ইজি কি না মডারেট, তো এটা একদমই ইজি লেভেলের অঙ্ক, ঠিক আছে, পার্সেন্টেজের। তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। এখনও অবধি আমরা যতগুলো অঙ্ক করলাম, ঠিক আছে, 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোনো অঙ্কই কিন্তু আমি বলবো না যে বিলো মডারেট লেভেলের অঙ্ক, ঠিক আছে। একদম ইজি কিছু অঙ্ক ছিল, খুবই ইজি, কিছু অঙ্ক একটু মোর দেন বলবো যে নিয়ার টু মডারেট। ওকে, তো দেখো এই অঙ্কটিতে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32, ঠিক আছে, আর 1760, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম যে সংখ্যা দুটো কী হয়, সবসময় তাদের গসাগুর কী হয়? গসাগুর গুণিতক হয়। তার মানে আমি একটা সংখ্যাকে কত ধরে নিতে পারি? 32x, আর একটি সংখ্যাকে 32y, ঠিক আছে। তাহলে 32x একটি সংখ্যা, আর একটি সংখ্যা হচ্ছে 32y, তাহলে এদের লসাগু করলে কত হয়ে যাবে? 32xy। তো 32xy ইকুয়াল টু কত? 176 হয়ে গেল। ওকে, তাহলে xy ইকুয়াল টু কত হয়ে গেল? কাটো, 176কে আমরা ভাগ করব 32 দিয়ে, তাহলে কত হচ্ছে? 4, একটু ছোট করে কাটো, 55 হবে মনে হচ্ছে। তো 4 × 32, 8 × 2 = 16, 8 × 2 = 16, এত, হ্যাঁ, 4 × 5 = 20, 4 × 5 = 20, তো 55। ওকে, তো xy কত হয়ে গেল? xy হয়ে গেল 55। এবার আসো, xy কে তোমরা কি করবে? প্রাইম পেয়ারে ভাঙো। দেখো আমরা কিভাবে 55কে লিখতে পারি? xy গুণ সম্পর্কে আছে, তার মানে একটি মানে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু 55 হবে, আমি ধরে নিচ্ছি, অথবা x এর ভ্যালু যদি 5 হয় y এর ভ্যালু হবে 11, ঠিক আছে। তো ক্ষুদ্রতর সংখ্যাটি কোনটি হবে? তো ক্ষুদ্রতর সংখ্যা এখানে y এর ভ্যালু, x এর ভ্যালু যদি 1 ধরি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা একটা হয়ে যাবে 32, আর একটা 32 × 55, তো 32 অপশনে নেই। আরেকটি ক্ষুদ্রতম সংখ্যা x এর ভ্যালু যদি আমি 5 ধরি তাহলে 32 × 5 মানে হচ্ছে 160, ঠিক আছে না, 160। আরেকটি হবে 32 × 11, তো অনেক বড় হয়ে যাবে, বড় সংখ্যাটি 32 × 11 হবে, এবং ছোট সংখ্যাটি কত হয়ে যাবে? 32 × 60, ঠিক আছে। তো আমাদের 32 × 5 মানে 160, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি, ঠিক আছে। এইভাবে খুব সহজেই এই অঙ্কটি করতে পারি। ওকে, চলো, তো এটা একদম কনসেপ্ট বেস অঙ্ক, একদম ইজিও বলবো না, ঠিক আছে, জানতে হবে কিভাবে করতে হয়, ঠিক আছে। এখানে প্রাইম পেয়ারে ভাঙাটা খুব জরুরি, আমরা যে এখানে প্রাইম পেয়ারে ভেঙেছি xy এর মানটাকে, তো এইভাবে ভাঙতে হবে। চলো নেক্সট অঙ্ক। তো
এটাকে বলেছে যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয় তবে ওই রাস্তার 2/5 অংশ কত হবে। এটা কি মানে একদম বেসিক অংশের, ঠিক আছে, ক্লাস 5 এবং 6 এর অঙ্ক হবে, এটা খুব বড় জোর। আচ্ছা 3/10 মানে কি বলো তো? 3/10 মানে আচ্ছা কীভাবে করবে, পার্সেন্টেজ দিয়ে করতে পারো তোমরা, সিম্পলি ফ্র্যাকশন দিয়ে করতে পারো। দেখো 3 ইউনিট মানে আমি মুখে করছি, ঠিক আছে না, মুখেই হবে এটা। 3 ইউনিট মানে 45, তার মানে 1 ইউনিট মানে 15, তার মানে 10 ইউনিট মানে 150, তাই না? তো 150 2/5 অংশ মানে কত? 150 2/5 অংশ মানে 60, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি বলার কিছুই নেই, ঠিক আছে, সিম্পলি তোমরা এভাবে করতে পারো, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটি দেখো। হ্যাঁ, এই অঙ্কটিতে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধির কত হারে সুদে কত 10,000 টাকা 2 বছরে কত হবে? 12,100 টাকায় পরিণত হবে। কত বছরে? 2 বছরে। ওকে, দেখো এটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল মেথডের মাধ্যমে করব না, যে ফর্মুলার আকারে আমরা কি করব, পার্সেন্টেজ বা রেশিও প্রপোর্শনের আইডিয়া দিয়ে করব। আচ্ছা বলো তো 10,000 টাকা 2 বছরে বেড়ে কত হলো? 12,100। বাড়লো কত বলো তো? 2,100 টাকা বাড়লো। টাকাটা ছিল কত? টাকাটা ছিল 10,000। 10,000-এ কত টাকা বাড়লো? 2,100 টাকা বাড়লো। তার মানে কত পার্সেন্ট? 21%। তার মানে 2 বছরে এইভাবে প্রথমে 1 বছরে বাড়বে, তারপরে আরেক বছর বাড়বে। তো 2 বছরে সাকসেসিভলি বেড়ে টাকাটা আলটিমেটলি কত পার্সেন্ট বাড়লো? 2 বছরের সমতুল্য। মানে প্রতি বছরে যে সুদের হার ছিল, তো 2 বছর বাড়ার পরে টাকাটা হয়েছে 12,100। তার মানে 2 বছরে যত পার্সেন্ট সুদের হার ছিল তার যদি সাকসেসিভ করি মানে সমতুল্য কত হবে? 21%। তো বলো তো কার, এখানে অপশনে যে দেওয়া আছে, কাকে সাকসেসিভলি 2 বার যদি আমি সাকসেসিভভাবে বাড়াই তাহলে কি হবে? পার্সেন্টেজটা 21%-এর ইকুইভ্যালেন্ট হবে। তোমরা জানো অনেকেই 10 হবে অ্যান্সার। কেন? 10 এবং 10কে যদি আমরা সাকসেসিভ মেথডের মাধ্যমে করি তাহলে কত হয়? 21 হয়, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। ওকে ফ্রেন্ডস, এইভাবে খুব সহজেই করা যেতে পারে অঙ্কটি। চলো নেক্সট অঙ্ক। তো এটা কি বলবো, ইজি কিনা কঠিন? একদম ইজি লেভেলের অঙ্ক। তোমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টের যদি ফর্মুলা দিয়েও করতে চাও তাহলে এইভাবেই করতে পারো, যে সাম ইকুয়াল টু পি প্লাস 1/r/100 এইভাবে করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। তো এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। ওকে, দেখো একটা 100 টাকার জিনিস 5% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করবে বলো তো? 105 টাকায়। এবং তিনি যদি এটাকে 5% ক্ষতিতে বিক্রি করতেন, তার মানে 100 টাকার জিনিসটি যদি তিনি 95 টাকায় বিক্রি করতেন, ঠিক আছে, তাহলে আলটিমেট গ্যাপ কত হতো? মানে 5 টাকায় লাভ এবং 5 টাকায় লস করে বিক্রি করলে বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপ কত টাকা হতো? 15 টাকার গ্যাপ হতো। মানে 5% লস করে বেচলে যে টাকায় বেচতেন আর 5% লাভ করে বেচলে তার থেকে 15 টাকা বেশি টাকায় বেচতে পারতেন, ঠিক আছে। তার মানে এখানে গ্যাপ কত হলো বলো তো? এখানে গ্যাপ হলো 10-এর গ্যাপ। তো 10 ইউনিট গ্যাপটা আছে এখানে বিক্রয় মূল্যের। আর এরা বলে দিয়েছে এই 10 ইউনিট কার ইকুইভ্যালেন্ট? 5%-এর মানে 15 টাকার ইকুইভ্যালেন্ট। তাহলে 10 ইউনিট যদি 15 টাকা হয় তাহলে জিনিসটির কেনা দাম কত ছিল? 100 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 150, ঠিক আছে। এইভাবে খুব সহজেই আমরা করতে পারি। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 150 টাকা। ওকে ফ্রেন্ডস, দেখো ম্যাজিক্সের মতো অঙ্ক হয়ে যাবে যদি তোমরা ইউনিট মেথড, রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজ এই 3টি চ্যাপ্টারকে কম্বাইন করতে পারো। মানে 3টি জিনিসকে যদি কম্বাইন করতে পারো তাহলে তোমরা কিন্তু দারুণভাবে অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। সবসময় থিওরিটিক্যাল বা শর্টকাট কোনো ফর্মুলার মাধ্যমে অঙ্ক করতে গেলে কিন্তু অনেক সময় অঙ্ক বেশি কমপ্লেক্স হয়ে যায়, ওকে। আর এত ফর্মুলা, এত শর্টকাট কোনো ফর্মুলা মুখস্থ করা এটা খুব বেশি হেডেকের ব্যাপার, বুঝতে পারলে? তো তোমরা
বিশেষ করে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ এবং এগুলোর এই দুটো চ্যাপ্টারের মাধ্যমে কীভাবে ইউনিট মেথডটাকে কাজে লাগাতে হয় এটা কিন্তু রপ্ত করতে হবে। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্কটিতে বলেছে একজন চা বিক্রেতা 250 টাকা কেজি দরের চা এবং 150 টাকা কেজি দরের চা 2:5 অনুপাতে মেশালেন, তারপরে মিশ্রিত চা 200 টাকা কেজি দরে তিনি বিক্রি করলেন। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করব। তারপরে এখানে দরে বিক্রি করলেন। ওকে, এবার অঙ্কটা শেষ করার আগে এরপরে এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে তিনি বিক্রি করলেন এবং তবে তার লাভের শতকরা হার কত হবে। ওকে, আচ্ছা বলো তো প্রাইস রেশিও। প্রথমে এ ক্যাটাগরির চা ছিল, বি ক্যাটাগরির চা ছিল এবং মিশ্রিত চায়ের ক্যাটাগরি, 3টি ক্যাটাগরির চা। প্রাইসের অনুপাত কি? এর পার কিলোর দাম 250, এর পার কিলোর দাম 150 আর এর পার কিলোর দাম 200 টাকা। তার মানে দামের অনুপাত হচ্ছে 25:15:20, আরও ছোট করে নাও 5:3:4। ওকে, আচ্ছা বলো তো প্রথম ক্যাটাগরির চাটা কত ইউনিট নিয়েছিলাম? 2 ইউনিট। দ্বিতীয় ক্যাটাগরির চাটা কত ইউনিট নিয়েছি? 5 ইউনিট। আর মিশ্রিত চাটা কয় ইউনিট? 5 আর 2 7 ইউনিটের। ঠিক আছে, 7 ইউনিটের। তাহলে আমার টোটাল খরচ কত? এখানে 10 টাকা, এখানে 15 টাকা আর এখানে হচ্ছে 28 টাকা। তার মানে দেখো এখানে কত? 25 হয়ে গেল। দুটো চা কেনা দাম কত? 10 আর 15 25, আর বেচলাম কত? 28 টাকায়। তার মানে 25 টাকায় আমার ক টাকা লাভ? 3 টাকা লাভ। ঠিক আছে, তো 100 টাকায় লাভের শতকরা হার বের করতে বলে যে 100 টাকায় কত টাকা লাভ হয়ে যাবে? 12% লাভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সিম্পলি আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো অনেকে এলিগেশন মেথডের মাধ্যমে করে, এইভাবে ক্রস এর মাধ্যমে। ঠিক আছে, মেথডের মাধ্যমে। তো রেশিও প্রপোর্শন হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড টু সলভ এনি টাইপ অফ কোশ্চেন। ওকে, চলো নেক্সট। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা বলতো কোনো ট্রেন একটি পিলার অথবা একটি পোস্ট অথবা কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে 15 সেকেন্ডে কোনো ব্যক্তি দেখলো যে একটি ট্রেন তাকে অতিক্রম করলো। এই কথাটির অর্থ হচ্ছে ট্রেনটি তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো 15 সেকেন্ডে। কত গতিবেগ ছিল ট্রেনের? 60। তো 60 কিলোমিটার পার ঘন্টা স্পিডে ট্রেনটি 15 সেকেন্ডে যতদূর যায় সেটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য, তাই না? তো 60 এখানে সেকেন্ড আছে, তো আমরা 60 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড বানাতে গেলে কত দিয়ে গুণ করব? 5/18, তার সঙ্গে 15 সেকেন্ডে কত দূর যায় গুণ করে দিলাম, তাহলে আমরা মিটারে অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এখানে তোমরা কাটাকাটি করো, 3 6 18 10 হয়ে গেল, আর এখানে কেটে দাও 5। তার মানে 5 5 25 আর 10 250 মিটার। ট্রেনটি কত মিটার লম্বা ছিল? 250 মিটার লম্বা ছিল। তো এইভাবে সিম্পলি এই অঙ্কটা করা যেতে পারে। তো এটাকে কি বলবো? টাইম অ্যান্ড ওয়ার্কের ইজিয়েস্ট অঙ্কগুলোর মধ্যে একটি অঙ্ক এটি। ওকে, তারপরে কোশ্চেন 10-এ কি বলেছে? কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয় এবং সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে কত টাকা লাভ করা যেত? 5100 টাকা বেশি পাওয়া যেত। আচ্ছা দেখো কিভাবে করব। সেই ফর্মুলা বা কোনো মেথডের মাধ্যমে করতে মানে কোনো ট্রিক্স বা কোনো রুলসের মাধ্যমে ফর্মুলা বসিয়ে করতে যাও, তাহলে কিন্তু তোমার টাইম কনজিউমিং হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সিম্পল ইউনিট মেথড এবং রেশিও প্রপোর্শন বা অথবা পার্সেন্টেজের আইডিয়া কাজে লাগিয়ে অঙ্কটি বেসিক্স দিয়ে সলভ করব। দেখো তো কোনো একটা টাকা বলো তো, যদি 100 টাকা থাকে আমার মূলধন, আমি যদি 10% সুদের হারে লাগাই তাহলে 3 বছরে সরল সুদ কত হয়ে যাবে? 30% হয়ে যাবে। তার মানে আমি 30 টাকা সুদ পাবো। এই 100 টাকার উপর 1% বেশি সুদ, মানে 10-এর জায়গায় এখন 11% যদি সুদের হার হয়, 3 বছরের সুদের হার কত হবে? 33% হবে। তার মানে আমি 33 টাকা পাবো। আমি কত টাকার ডিফারেন্স হলো এখানে? 3 টাকার ডিফারেন্স। এই 3 ইউনিট এখানে বলেছে 5100 টাকা বেশি পাওয়া যায়। তো 3 ইউনিট কার সমান? 3 ইউনিট হচ্ছে 5100 টাকার সমান। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 17 51 1700 টাকার সমান। তাহলে আমার প্রিন্সিপাল কত ছিল? 100 টাকা ছিল। তাহলে 1 ইউনিট সমান সমান 1700, তাহলে 100 ইউনিট সমান সমান কত?
ঠিক আছে, তার মানে কত হয়ে গেল, এখানে 1,70,000 হয়ে গেল। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন বি। ওকে ফ্রেন্ডস, এইভাবে খুব সহজেই এই অঙ্কটি করা যেতে পারে। তো দেখো ম্যাজিক্সের মতো অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। তো আমরা এখানেই শেষ করলাম আমাদের WBSI 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিসটা। এরপরে 18 এবং 19-এর অ্যানালাইসিসটাও আমরা নিয়ে আসবো। ওকে, আর সঙ্গে নিয়ে আসবো আমরা কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন আসে, কোশ্চেনের লেভেলগুলো কেমন, এর একটা ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে আসবো। তো হোপ তোমরা আমাদের ভিডিও এনজয় করছো। ওকে, তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ স্টে কানেক্টেড।